পরিকল্পনা মাফিক যদি তুমি সঠিকভাবে পরিশ্রম করে যাও, ইনশাল্লাহ তুমি পরিশ্রমের ফলাফল পাবে। একটা কথা মনে রাখবে, পরিশ্রম সৃষ্টিকর্তা তোমার পরিশ্রম কখনো ব্যর্থতায় পর্যবসিত করবে না। সৃষ্টিকর্তা তোমার প্রতি অবশ্যই সৎ ব্যবহার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা আজকে প্রাণী বিজ্ঞানের টপিক ভিত্তিক বিষয়গুলো আলোচনা করব, এবং আমি বলেছিলাম জীববিজ্ঞান থেকে 12টা মাত্র টপিক, 12টা অধ্যায় পড়লে ইনশাআল্লাহ 22টা কোশ্চেন কমন পাবা। তো আমি অলরেডি ফার্স্ট পেপারটা কোন টপিকগুলো 12টা অধ্যায়ের ভেতর ফার্স্ট পেপার ছিল মেবি 7টা অধ্যায়, এবং সেকেন্ড পেপার থেকে 5টা অধ্যায়। তো প্রথম ফার্স্ট পেপারে যে 7টা অধ্যায় কোন টপিকগুলো পড়তে হবে সেটা আমি আপলোড দিয়ে ফেলছি অলরেডি, লাইভে ক্লাস নিয়েছি, এবং সেটা তোমরা জিএসটি অ্যাডমিশন সাজেশন প্লে লিস্ট থেকে পেয়ে যাবে। ঠিক আছে। তো এখন আমি সেকেন্ড পেপারে যে 5টা অধ্যায় আছে গুরুত্বপূর্ণ, সেই 5টা অধ্যায় কোন টপিকগুলো পড়তে হবে সেগুলো আমি বলে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখবা। এবং যারা ফ্রি পরীক্ষা দিতে চাও, তোমাদের জন্য পূর্ণাঙ্গ মডেল টেস্ট 5টির আয়োজন করেছে, এবং 24 তারিখ থেকে শুরু হবে। 24 তারিখ সকাল 10টা রাত 10টা, 25 তারিখ সকাল 10টা রাত 10টা, এবং 26 তারিখ সকাল 10টা থেকে 11টা, এই 5টা পূর্ণাঙ্গ মডেল টেস্ট। ইনশাআল্লাহ এই মডেল টেস্ট থেকে 70 থেকে 80% কোশ্চেন কমন পাবা, এবং তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবা, সেখান থেকে যুক্ত হয়ে যাবে, এবং তোমার ফ্রেন্ডদের অবশ্যই যুক্ত করে দেবা। ঠিক আছে। এতে তোমার কোনো ক্ষতি হবে না, বরং উপকার হবে ইনশাআল্লাহ। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে যে কোনো ধরনের সাজেশন দেওয়ার সাথে পেয়ে যাও। দেখো, প্রাণী বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, এটা একটা ইম্পর্টেন্ট অধ্যায় ছিল। এখান থেকে কোনগুলো পড়বা, এটা প্রাণী বিজ্ঞানে কোন শাখায় কি নিয়ে আলোচনা করা হয়। যেমন বলতে পারি যে পাখিবিদ্যা কোন শাখায় আলোচনা করা হয়, প্রাণী বিজ্ঞানের কোন শাখায় পাখিবিদ্যা নিয়ে আলোচনা করা হয়, বা সমুদ্র নিয়ে কোন শাখায় আলোচনা করা হয়, এই ধরনের কোশ্চেনগুলো। ঠিক আছে। ট্যাক্সোনমিক যে নামগুলো রয়েছে, ক্রমগুলো রয়েছে, জগৎ পর্ব শ্রেণীবর্গ ইত্যাদিগুলো খুব ভালো করে দেখবা ক্রমটা। এবং দেখো ট্যাক্সোনমিক শ্রেণীবিন্যাসে আরো যে উপাদানগুলো রয়েছে সেগুলো দেখবা। এবং ICBN ICZN এর পুনরূপ কি, এবং নামকরণ করা হয় কার নিয়ম অনুযায়ী, উদ্ভিদের নামকরণ করা হয়, প্রাণীর নামকরণ করা হয় কার নিয়ম অনুযায়ী, ICBN ICZN এর নাম অনুযায়ী, সেগুলো তোমরা অবশ্যই জানো। যেমন উদ্ভিদের নামকরণ করা হয় ICBN অনুযায়ী, এবং প্রাণীদের নামকরণ করা হয় দ্বিপদ নামকরণ ICZN অনুযায়ী। দ্বিপদ এবং ত্রিপদ নামকরণের বৈশিষ্ট্যগুলো দেখবা, যে দ্বিপদ এবং ত্রিপদ নামকরণ করতে হলে, ত্রিপদ তো নাই, 3টা পদ থাকে তাই ত্রিপদ নামকরণ, কিন্তু মেইন যে বৈশিষ্ট্য আছে দ্বিপদ নামকরণ। যে দ্বিপদ নামকরণের বৈশিষ্ট্যগুলো, যে কিভাবে কোন অক্ষর লিখতে হবে, কিভাবে লিখতে হবে, এগুলো। প্রতিসাম্যতা খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা দেখবা। এবং পরিফেরা, নিটারিয়া, নেমাটোডা, প্লাটিহেলমিনথিস, মলাস্কা, আর্থ্রোপোডা, এই যে বৈশিষ্ট্যগুলো, যে কয়টি পর্ব বললাম না, সেই কয়টি পর্বের বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়বা, বৈশিষ্ট্যগুলো এবং উদাহরণগুলো, এই কয়টি পর্বই পড়লেই হবে ইনশাআল্লাহ। এবং কর্টাকার ভিতরে অ্যাবিস, ম্যাম্মালিয়া এবং কন্ড্রেকথিস, এই 3টা পর্ব খুবই গুরুত্বপূর্ণ। অ্যাবিস, ম্যাম্মালিয়া এবং কন্ড্রেকথিস, এই 3টা পর্ব খুবই গুরুত্বপূর্ণ কর্টাকার ভিতর। এবার দেখো, প্রথম অধ্যায় থেকে এটুকু বললে আনাপ ইনশাআল্লাহ। এবং প্রাণী পরিচিতি দেখো, প্রাণী পরিচিতি থেকে শুধু হাইড্রা এবং রুই মাছ পড়বা। প্রাণীর পরিস্থিতি থেকে শুধু হাইড্রা এবং রুই মাছ পড়বা। হাইড্রা কোনগুলো পড়বা, হাইড্রা নেমাটোসিস্ট, জনন এবং শিকার কৌশল, এই 3টা খুবই গুরুত্বপূর্ণ। এবং রুই মাছের পরিবহন বলতে রক্ত পরিবহন তন্ত্র ইত্যাদি, এবং জনন কখন ঘটে, কিভাবে ঘটে, কখন বেশি ঘটে ইত্যাদি। ঠিক আছে। এই রুই মাছ থেকে তাহলে পরিবহন এবং জননটা দিবা। তাহলে এইটুকু ছিল প্রাণী পরিচিতি থেকে। এবার পরিপাক এবং শোষণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক বেশি কোশ্চেন ধরবে। ঠিক আছে। তো পরিপাক এবং শোষণ থেকে যেগুলো পড়তে হবে, যে বৃহদান্ত্র এবং ক্ষুদ্রান্ত্রের অংশ সমূহের নাম, যে নিচের কোটি বৃহদান্ত্র অংশ বা ক্ষুদ্রান্ত্রের অংশ, এগুলো। পাকস্থলী প্রাচীরে প্যারাইটাল কোষ থেকে এই সেল নিঃসৃত হয়, এটা আমি বলে দিলাম। হ্যাঁ, এটা বেশ কয়েকবার আসছিল, যে পাকস্থলী প্রাচীরে প্যারাইটাল গ্রন্থি থেকে বা প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। কোন এনজাইম কোন ধরনের খাদ্য উৎপাদন ভাঙে, যেমন বলতে পারে প্রোটিন কোন ধরনের প্রোটিনকে ভাঙে কোন এনজাইম, বা আমিষকে শর্করাকে ভাঙে কোন এনজাইম, এই ধরনের যে কোন এনজাইম কোন ধরনের খাদ্যকে ভাঙে, এটা খুব ভালো করে দেখবা। পাকস্থলী সবকিছু দেখবা। পাকস্থলী সবকিছু বলতে পাকস্থলী কি নিঃসরণ করে, পাকস্থলী গ্রন্থিগুলোর নাম, পাকস্থলীর কাজ, পিএইচ ইত্যাদি দেখবা। কোথায় কোন খাদ্য পরিপাক হয়, যেমন মুখে কোন খাদ্য পরিপাক হয়, পাকস্থলীতে কোন খাদ্য পরিপাক হয়, বৃহদান্ত্রে কোন খাদ্য পরিপাক হয়, এগুলো। দন্ত সংকেত দেখবা। হৃৎপিণ্ড, বৃক্ক, অগ্ন্যাশয় এবং যকৃৎ, এই 4টা গ্রন্থি সম্পর্কে খুব ভালো করে পড়বা। এবং এদের কাজ এবং কোথায় ঘটে, এরা কোথায় কি করে, বা এদের কাজগুলো কি, মূলত হৃৎপিণ্ড, বৃক্ক, অগ্ন্যাশয় এবং যকৃৎ, এদের কাজগুলো কি খুব ভালো করে পড়বে, 4টা গ্রন্থি। এবং যকৃৎকে বলা হয় সবচেয়ে বড় গ্রন্থি, সেটা তোমরা নিশ্চয়ই জানো।
মুখে লালা গ্রন্থিগুলোর নাম এবং কাজ, আমাদের মুখে যে লালা গ্রন্থি রয়েছে সেগুলোর নাম এবং কাজ। স্বাভাবিক, আমাদের দেহে স্বাভাবিক বিএমআইটা দেখবা 24 থেকে 18 থেকে 24। তো রক্ত এবং সংবহন তন্ত্র, তাহলে এই পরিপাক এবং শোষণ গেল। এবার হচ্ছে রক্ত এবং সংবহন তন্ত্র, এটা আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায়। রক্তকণিকার নাম এবং কাজ, আমাদের যে রক্তকণিকাগুলো রয়েছে তাদের নাম এবং কাজগুলো দেখবা। এবং রক্তকণিকার ভিতরে আবার ইউসিনোফিল, ব্যাসোফিল, নিউট্রোফিল, এদের কাজ এবং নাম, এদের নাম এবং কাজগুলো দেখবা, ঠিক আছে। তো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে প্লেটলেট, প্রথমবিন এবং ফাইব্রিনোজেন, এই তিনটা জিনিস। প্লেটলেট, প্রথমবিন এবং ফাইব্রিনোজেন, এই তিনজন হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এটা আমি বলে দিলাম। হ্যাঁ, তারপরে দেখো যে মানুষের রক্তের পিএইচ এর লিমিট, তোমরা জানো মানুষের রক্তের পিএইচ এর মানটা মনে রাখবা। এবং 3 ধরনের রক্তকণিকার গড়াই এবং কাজ, আমাদের 3 ধরনের যে রক্তকণিকা রয়েছে তাদের গড়াই এবং কাজ দেখবা। এবং আরবিসি এবং ডব্লিউবিসি এর অনুপাত 700:1, 700:1, মেবি নতুন বই অনুযায়ী 600:1, ঠিক আছে। আরবিসি এবং হচ্ছে ডব্লিউবিসি এর অনুপাত, মানে লোহিত রক্তকণিকা এবং হচ্ছে শ্বেত রক্তকণিকার অনুপাত। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি কে তৈরি করে, মানে কি অ্যান্টিজেন কে তৈরি করে, কোন ধরনের কণিকা তৈরি করে, অ্যান্টিবডি কে তৈরি করে, ইউসিনোফিল না ব্যাসোফিল, এই ধরনের কথাগুলো বলছে যে কে তৈরি করে অ্যান্টিজেন, ইউসিনোফিল না ব্যাসোফিল না নিউট্রোফিল না কে, এই ধরনের কোশ্চেনগুলো আসবে। হ্যাঁ, যে কে অ্যান্টিজেন তৈরি করে। ব্লাড ক্লটিং ফ্যাক্টর, রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টরগুলো রয়েছে রক্ত জমাট বাঁধার জন্য যে তার একটি ফ্যাক্টর দেয়, সেগুলো সম্পর্কে জানবা কোনটা কি কাজ করে। হৃৎপিণ্ডের কপার্টিকলগুলোর নাম এবং কাজ, আমাদের যে হৃৎপিণ্ড ধরো বাইরের কপার্টিকা, মধ্যের কপার্টিকা, তারপর ভেতরের কপার্টিকা, নাম এবং কাজ। সিস্টোল এবং ডায়াস্টোলের কাজ বা সিস্টোল এবং ডায়াস্টোলের সময় কতটুকু লাগে সেটা। হৃৎপিণ্ডের প্রাচীরগুলোর নাম, আমাদের হৃৎপিণ্ডের প্রাচীরগুলো বললাম যে মধ্য হৃৎপিণ্ডের, হৃৎপিণ্ডের কপার্টিকাগুলোর নাম আমি ভুল করে বলছি। হৃৎপিণ্ডের কপার্টিকা যেগুলো আছে, বাইকাসপিড, ট্রাইকাসপিড, আরও যে কপার্টিকাগুলো রয়েছে সেগুলোর কাজ এবং নাম জানবা। এবং হৃৎপিণ্ডের প্রাচীর বলতে বাইরের প্রাচীর, ভিতরের প্রাচীর, মানে মাঝের প্রাচীর এবং ভেতরের প্রাচীর, এই 3 ধরনের প্রাচীর, সেগুলোর নাম দেখবা এবং কাজ দেখবা। তারপর স্বাভাবিক রক্তচাপ দেখবা কত। এবং ধমনী প্রাচীরের 3টি স্তর রয়েছে, এটা বলে দিলাম যে আমাদের ধমনী প্রাচীরের কয়টি স্তর রয়েছে, 3টি। এটা কোশ্চেন বেস্ট কয়েকবার আসছিল যে ধমনী প্রাচীরের কয়টি স্তর রয়েছে। এবার লাস্টের অধ্যায় হচ্ছে জিন তত্ত্ব এবং বিবর্তন, গুরুত্বপূর্ণ 5টি অধ্যায়ের ভেতর লাস্ট নম্বর অধ্যায় হচ্ছে জিন তত্ত্ব এবং বিবর্তন। এখান থেকে মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্র খুব ভালো করে পড়বা। মেন্ডেলের সূত্র ব্যতিক্রম কনফার্ম, এখান থেকে একটা কোশ্চেন পাবা ইনশাল্লাহ, যাও লিখে দিলাম। মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম থেকে একটা কোশ্চেন পাবা, লিখে দিলাম, যাও ইনশাল্লাহ পাবা। লিথাল জিন, এটা হচ্ছে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমী। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এখান থেকে আরেকটা কোশ্চেন পাবা। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কোনগুলো সেগুলো। সর্বজনীন রক্তগ্রহিতা এবং দাতা, সেগুলো দেখবা। এবং বিবর্তনবাদটা একটু দেখবা, এইটুকু ছিল তোমার গুরুত্বপূর্ণ 5টা অধ্যায়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো। যদি এইটুকু পড়ো ইনশাআল্লাহ, আর ফার্স্ট পেপারে যেটুকু বলছি সেটুকু এই 7 এবং 5 টোটাল 12টা অধ্যায় যদি পড়ো ইনশাআল্লাহ 22টা মতো কোশ্চেন পাবা। তোমরা এই 12টা অধ্যায় খুব ভালো করে পড়বা। এবং তোমাদের যে ফার্স্ট অধ্যায়টা, মানে ফার্স্ট পেপারে যেটা পাবা সেটা কোথায় পাবা, বা সবগুলো সাজেশন, এই পরীক্ষা যতগুলো সাজেশন দিয়েছি সবগুলো জিএসটি অ্যাডমিশন সাজেশন প্লে লিস্টে পেয়ে যাবা সবগুলো, ঠিক আছে। এবং তোমরা পরীক্ষার জন্য টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং ফ্রেন্ডদের অবশ্যই জানিয়ে দিবা যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, এতে তোমার উপকার হবে ইনশাআল্লাহ, তোমার কোনো ক্ষতি হবে না। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।